আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। করোনার পরিস্থিতির জন্য কিছুটা অস্বস্তিতে আছেন। But after that, I will say that Corona has created some opportunities to find out the real scenario of life. মানুষের জীবনে এটাও গুরুত্বপূর্ণ, জীবনের স্বরূপ উৎপাদন করা, স্বরূপ উদ্ঘাটন করা। জীবনকে জীবনের মতো করে জানা, যেটা আমরা অনেকেই করোনার আগ মুহূর্তে ভুল জানতাম। করোনা আমাদেরকে শিখিয়েছে হাউ টু ফাইন্ড আউট দ্য রিয়েল সিনারিও অফ লাইফ এন্ড রিয়েল স্ট্রেংথ অফ লাইফ। সো কথা বাড়াচ্ছি না, আমরা পড়াশোনায় যাচ্ছি। অনেকদিন পর দেখা বললে ভুল হবে, বেসিক্যালি এটা ভার্চুয়াল দেখা। ভার্চুয়াল নামে একটা শব্দের সাথে আমরা খুব বেশি পরিচিত হয়ে গেলাম কিছুদিনে। The virtual meeting, virtual communication, and this is also virtual class, right? However, করোনা পরিস্থিতিতে খুব ভালো সময় কাটাচ্ছেন, বাসায় আছেন, সবাইকে সময় দিচ্ছেন এবং নিজেকে ডেভেলপ করার জন্য আরো চেষ্টা করে যাচ্ছেন। এই আশা নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। Okay, fine. In last class, we started to study the motivation. Just in last class, we have started fundamental parts of motivation, definition of motivation, right? That we have defined the motivation, then we have started to learn the process of motivation, and now we'll go forward and just have a glance on last class that what is the motivation. In last class, we defined the motivation saying that this is a process of stimulating or encouraging people to accomplish particular tasks. অর্থাৎ মানুষকে দিয়ে সুনির্দিষ্ট কাজ করিয়ে নেওয়ার মাধ্যমে গোল অর্জন করার যে প্রক্রিয়া বা যে শক্তিগুলো অ্যাপ্লাই করা হয়, এগুলোকে আমরা বলে থাকি মোটিভেশন। তারপর আমরা বলছিলাম প্রসেস অফ মোটিভেশন, রাইট? That motivation goes through in a cyclic order. That means এটা একটা সাইকেল আকারে চলতে থাকে, it never ends. And in last class we said that motivation starts with needs and drives of human being. অর্থাৎ মানুষের জীবনের প্রয়োজন এবং চাহিদার উপর ভিত্তি করে মোটিভেশন শুরু হয় এবং একটা সাইকেল অর্ডারে চলতে চলতে এসে মানুষের আবার নতুন নিডস তৈরি হয়, আবার এটা চলতে থাকে, থাকতে থাকতে চলে একটা পর্যায়ে এসে আবার নতুন নিডস এন্ড ড্রাইভস তৈরি হয়। এভাবে মোটিভেশন একটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। So now we'll discuss new content of this chapter, motivation. First of all, come to the types of motivation. On the basis of several aspects, motivation can be categorized in several ways. There are fundamental three categorization of motivation. তিনটা প্রকারভেদ আছে মোটিভেশনের। একটাকে বলি আমরা উৎপত্তির উপর ভিত্তি করে। উৎপত্তির উপর ভিত্তি করে আমরা মোটিভেশনকে দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন, আর একটাকে আমরা বলি এক্সট্রিনসিক মোটিভেশন। সো ফার্স্ট অফ অল কাম টু দ্য ইন্ট্রিনসিক মোটিভেশন. Intrinsic motivation means that motivational factors that force the human being to accomplish a particular task without obvious external reward. External reward ছাড়া, মানে সুনির্দিষ্ট এক্সটার্নাল রিওয়ার্ড ছাড়া যখন মানুষ কাজ করে তখন সেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ মানুষের মন বা সাইকোলজি থেকে কতগুলো বিষয়ের উৎপত্তি হয় যেগুলো মানুষকে কাজ করতে অনুপ্রাণিত করে থাকে, এগুলোকে আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে সেন্স অফ অ্যাচিভমেন্ট, কিউরিসিটি, ইন্টারেস্ট, প্রাইড। এই বিষয়গুলো সাধারণত আমাদের মন এবং নিউরন থেকে বের হয়, আমাদেরকে ফোর্স করে টু পারফর্ম দা জব। যেমন যে ছেলেটা বা মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়, কেন ফার্স্ট হয়? ফার্স্ট হওয়ার জন্য তাকে ফোর্স করে না, তাকে ফোর্স করা হয় টু পাস। বাট 90% 80% নাম্বার পাই হয় কারণ সে অনেক পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? পরিশ্রম করে টু এনশিওর দ্য সেন্স অফ অ্যাচিভমেন্ট অফ হিজ অর হার মাইন্ড। নাও কাম টু দ্য অ্যানাদার motivation, that extrinsic motivation. Extrinsic motivation means the motivational factors that forces human being to work by some external reward like money, grade,
appreciation, career growth, result, like that. All these are the external factors that come from the environment to encourage employees to work to accomplish the goal. এই ফ্যাক্টরগুলো যে মানি, প্রেজ বা গ্রেড, অ্যাপ্রিসিয়েশন, ক্যারিয়ার গ্রোথ, এক্সাম, and good working environment, good posting, promotion, all these are external factors যেগুলো সোসাইটি থেকে বা অর্গানাইজেশন থেকে আসে এমপ্লয়ির কাছে এবং যার জন্য এমপ্লয়ি কাজ করেন। তারপরে আসেন পজিটিভ এন্ড নেগেটিভ মোটিভেশন। another classification is the positive and negative motivation. খুব সিম্পলি যদি আমরা বলি তাহলে বলতে পারি পজিটিভ মোটিভেশন মানে রিওয়ার্ড, লাইক অ্যাপ্রিসিয়েশন, প্রমোশন, increasing salary, bonus, incentive, like that. All these are positive reward for which we basically perform the job. Tarpore another classification is that negative motivation. Negative motivation simply means giving the punishment, like demotion or transfer, decreasing the salary. All these are basically নেগেটিভ মোটিভেশন। এস ফর এক্সাম্পল আপনার কথাই বলেন, অনেকেই ক্লাস করতে ভালো লাগে না, সকালে ঘুম থেকে উঠতে পারে না, তারপরে ক্লাস করেন, হয় জাস্ট টু ডিফেন্ড দ্য ডিফল্টার লিস্ট। দিস ইজ এ নেগেটিভ মোটিভেশন। এই যে ডিফল্টার লিস্ট আমাদের আছে, এটা আপনাকে কি করে, ফোর্স করে সকালে উঠে ঘুম থেকে উঠে ক্লাসে অ্যাটেন্ড করতে। তারপরে আসেন অন দ্য বেসিস অফ মানিটারি অ্যাসপেক্ট। আর্থিক বিবেচনায় মোটিভেশন দুই ধরনের। কি বললাম? আর্থিক বিবেচনায় মোটিভেশন দুই ধরনের। ফার্স্ট ওয়ান ইজ ফিনান্সিয়াল মোটিভেশন, সেকেন্ড ওয়ান ইজ নন ফিনান্সিয়াল মোটিভেশন। সো হোয়াট ইজ ফিনান্সিয়াল মোটিভেশন? Very simple. All can answer the question that what is financial motivation means, from where employee gets financial benefits or direct financial benefits, not only financial benefits, direct financial benefits যেখান থেকে এমপ্লয়ি পায়, যে ফ্যাক্টরস গুলো থেকে, এগুলোকে আমরা বলি ফিনান্সিয়াল মোটিভেশন। যেমন আমরা বলি কি পে এন্ড অ্যালাউন্স, প্রোডাক্টিভিটি, ওয়েজ, বোনাস, প্রফিট শেয়ারিং, স্টক অপশন, রিটায়ারমেন্ট বেনিফিটস, all these factors or all this ensures the financial benefit of employees, and for this reason these are called financial motivation, from where employee get monetary benefits, right? Now come to the non-financial motivation. There are some factors or motivational factors that encourage the employees to work properly, effectively, and efficiently to achieve the goal, but it has no direct financial effect on employees. অর্থাৎ কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো এমপ্লয়িকে কাজ করতে অনুপ্রাণিত করে, কিন্তু এগুলোর সাথে এমপ্লয়ির ফিনান্সিয়াল বা সরাসরি ফিনান্সিয়াল কোনো বেনিফিট বা রিলেশন নাই। তাহলে এগুলো কি করে? এগুলো এমপ্লয়িকে তার জবটাকে, কাজটাকে সুন্দর করতে সহায়তা করে। যেমন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটি, হয় এমপ্লয়ি তার এখানে কেরিয়ার ভালো কিনা। আমরা যখন চাকরি শুরু করি কোথাও, ফার্স্ট অফ অল উই কনসিডার দ্য ফ্যাক্টস অফ career development, whether after 5 years or 10 years we can achieve the desired prospect or desired growth or not. তারপরে জব এনরিচমেন্ট, আই মিন সফিস্টিকেশন অফ জব, তারপরে এমপ্লয়ি রিকগনিশন, ওখানে এমপ্লয়ি রিকগনাইজড হয় কিনা, তারপর জব সিকিউরিটি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মোটিভেশনাল ফ্যাক্টরস অফ হিউম্যান বিং। ইফ ইউ ডোন্ট হ্যাভ জব সিকিউরিটি, দেন ডেফিনেটলি নেভার ইউ উইল কনসেন্ট্রেট অন ইউর জব। যেমন আমি যেখানে জব করি বা আমি যেখানে জব করে আসছি বা আপনি যেখানে জব করবেন, যদি আমরা ফিনান্সিয়াল বেনিফিট আমরা না পাই, আমরা যদি জব সিকিউরিটি না পাই, আমার জবের যদি সিকিউরিটি না থাকে, নেভার আই উইল বি কনফিডেন্ট টু ওয়ার্ক হিয়ার। সো অল দিস আর দ্য বেসিক নন ফিনান্সিয়াল মোটিভেশন। তারপরে এমপ্লয়ি পার্টিসিপেশন, অর্গানাইজেশনাল ক্লাইমেট, এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট। দ্যাট মিনস এজ এ এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট মিনস এজ এ এমপ্লয়ি ইউ হ্যাভ sufficient amount of decision making capacity. আপনার যদি ডিসিশন মেকিং ক্যাপাসিটি না থাকে আপনার অর্গানাইজেশনে, তাহলে সেখানে আপনি কাজ করে মজা পাবেন না। ফাইন। Now come to the fundamental contents of this chapter, theories of motivation. হাজার বছর ধরে বা শত বছর যাবত মানুষের বা অর্গানাইজেশনের একটা কমন প্রশ্ন হচ্ছে, মানুষকে কিভাবে মোটিভেট করা যায়।
এটার উপরে শত শত বা হাজার হাজার রিসার্চ পেপার আছে, হাউ ক্যান উই মোটিভেট আওয়ার এমপ্লয়িজ so that they can achieve the goal, achieve the tasks using minimum amount of resources. এমপ্লয়িকে দিয়ে কিভাবে কাজটা আরো সুন্দরভাবে করিয়ে নেওয়া যায়, তাকে আরো কিভাবে কাজের প্রতি ধাবিত করা যায়, অনুপ্রাণিত করা যায়, এটা নিয়ে হাজার হাজার রিসার্চ পেপার আছে। Some researches or some papers have been recognized as the theories of motivation. এই রিসার্চ পেপারগুলোর কতগুলো রিসার্চ পেপার বা কতগুলো অপিনিয়নকে থিওরি হিসাবে সারা পৃথিবী জুড়ে স্বীকৃতি দিয়েছে। All these theories have been categorized into broad groups, classical theories and modern theories. সব থিওরিকে দুইটা ভাগে ভাগ করেছে, ক্লাসিক্যাল থিওরিজ এন্ড মডার্ন থিওরিজ। হোয়াট ইজ ক্লাসিক্যাল থিওরিজ? ক্লাসিক্যাল থিওরিজ মানে হচ্ছে দ্যাট some scholars believe that only by providing basic needs and monetary facts, only by providing basic needs and monetary issues, you can satisfy and motivate your employee. অর্থাৎ কয়েকজন বিজ্ঞ মানুষ বা ম্যানেজমেন্ট স্কলার তারা বিশ্বাস করেন যে আপনি আপনার এমপ্লয়িকে মানিটারি ইস্যুস বা মানিটারি বেনিফিট বা বেসিক নিড প্রোভাইড করে আপনি আপনার এমপ্লয়িকে মোটিভেট করতে পারেন। অর্থাৎ তারা বিশ্বাস করেন, ক্লাসিক্যাল থিওরিতে যারা মতবাদ দিয়েছেন তারা বিশ্বাস করেন আপনার এমপ্লয়ি যদি বেসিক নিডটা ফুলফিল করেন, তার মানিটারি নিডটা ফুলফিল করেন, তাকে সঠিক ওয়েজ দেন বা স্যালারি দেন, দেন ইউর এমপ্লয়ি উইল বি এনকারেজড এন্ড মোটিভেটেড টু ওয়ার্ক। এখানে তিনজন ব্যক্তি পায়োনিয়ার, একজন হচ্ছে আব্রাহাম মাসলো, একজন আব্রাহাম মাসলো, আর একজন ফ্রেডারিক হার্জবার্গ, আর একজন হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। এই তিনজন ব্যক্তির তিনটা থিওরি আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পায়োনিয়ার বা ম্যানেজারিয়াল প্র্যাকটিসে পায়োনিয়ার। একজন হচ্ছে আব্রাহাম মাসলো, ফ্রেডারিক হার্জবার্গ এন্ড ডগলাস ম্যাকগ্রেগর। আমরা এখন এই তিনজন ব্যক্তির থিওরিগুলো একটু সংক্ষেপে পড়ব। ফার্স্ট অফ অল কাম টু দা আব্রাহাম মাসলোর হায়ারার্কি অফ নিডস থিওরি। আব্রাহাম মাসলো বলতে চেয়েছেন দ্যাট you can satisfy, you can motivate your employees by fulfilling some basic needs, and these basic needs are chronological. কি বলছেন? আব্রাহাম মাসলো বলছেন আপনার এমপ্লয়ির কতগুলো বেসিক নিডস কে ফুলফিল করে, কতগুলো ফান্ডামেন্টাল নিডস কে ফুলফিল করে আপনি আপনার এমপ্লয়িকে মোটিভেট করতে পারেন। and Abraham Maslow categorized these basic needs or fundamental needs in 5 groups. তিনি এই মানুষের প্রয়োজনগুলোকে 5টা গ্রুপে ভাগ করে বলছেন, if you can satisfy these needs of human being, your employee will be motivated and encouraged to perform your tasks with full concentration, effectively and efficiently. অর্থাৎ আপনি আব্রাহাম মাসলো বলতে চেয়েছেন আপনি হিউম্যান বিহেভিয়ারকে যদি মডিফাই করতে চান, মোটিভেট করতে চান, আপনার মতো করে সাজাতে চান, তাহলে মানুষের কতগুলো সুনির্দিষ্ট প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলোকে আপনার ফুলফিল করতে হবে ধারাবাহিকভাবে। কথাটা মনে রাখা লাগবে that all these needs are chronological, এগুলো ধারাবাহিক বা chronological। তাহলে কি 5টা নিডস কি? 5টা নিডসের আগে আমরা একটু দেখি হিউম্যান বিং সম্পর্কে আব্রাহাম মাসলোর ধারণা কেমন। আব্রাহাম মাসলো বলতে চেয়েছেন that human being is in general good if you can properly drive it, properly manage it, then you can get the maximum output from your human being. And human being has inner goodness, তার কিছু অভ্যন্তরীণ ভালো দিক আছে, আপনার এটাকে নারিশ করে, এটাকে আপনার তার নিডকে স্যাটিসফাই করে এটাকে আপনার বের করে নিয়ে আসা লাগবে। এটা আব্রাহাম মাসলোর মূল কথা। নাও কাম টু দা 5 বেসিক নিডস অফ আব্রাহাম মাসলো। 5টা কি বেসিক নিডসের কথা কি বলছেন? নাম্বার 1, ফার্স্ট অফ অল তিনি বলছেন ফিজিওলজিক্যাল নিডস। সেকেন্ড বলছেন সেফটি নিডস। থার্ড বলছেন সোশ্যাল নিডস। ফোর্থ বলছেন এস্টিম নিডস, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তার মানে আব্রাহাম মাসলো কি বলছেন? 5টা হিউম্যান নিডস এর কথা বলছেন, এগুলো ক্রোনোলজিক্যাল বা ধারাবাহিক। প্রথমটা হলো ফিজিওলজিক্যাল নিডস, দ্বিতীয়টা হলো সেফটি নিডস, এন্ড থার্ড ওয়ান সোশ্যাল নিডস, ফোর্থ ওয়ান এস্টিম নিডস, এন্ড দ্য লাস্ট ওয়ান and fifth one is self actualization needs. Now come to the physiological needs.
আব্রাহাম মাসলু যে কথাটা বললেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর দ্য নিডস অফ সার্ভাইভাল। আব্রাহাম মাসলু বলতে যাচ্ছেন প্রথমেই আপনাকে যেটা করা লাগবে আপনার এমপ্লয়ির নিডস অফ সার্ভাইভাল, বেঁচে থাকার যে উপকরণ এটা তাকে প্রোভাইড করা লাগবে। অর্থাৎ একটা এমপ্লয়ি বা একটা মানুষ সমাজে বেঁচে থাকার জন্য আপনার প্রতিষ্ঠানে কাজ করে তার বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো বা এলিমেন্টস গুলো দরকার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রোভাইড ইট টু স্যাটিসফাই দ্য এমপ্লয়ি। তাহলে কোন কোন জিনিস সোসাইটিতে আমার বা আপনার বেঁচে থাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্য অবশ্যই লাগবে? এক নাম্বার হচ্ছে বাসস্থান, রাইট? শেল্টার, এয়ার, ফুড, মেডিকেল, even education. All these are basic needs. All these are basic needs of human being. And Abraham Maslow emphasized that you have to ensure the basic needs of human being so that human being can survive in the society. তাহলে কি বললাম? আমি বললাম এক নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, তার মানে হচ্ছে শেল্টার, ফুড, স্লিপ, এয়ার, medical facilities, even education. All these are fundamental needs that you must provide. Now come to the safety needs. In second needs, after fulfilling the first needs, I mean physiological or survival needs, your second need will arise. প্রথমটা পূরণ হওয়ার পরে অটোমেটিক্যালি মানুষের সেকেন্ডটা উৎপত্তি হয়। যেমন আপনি যখন আপনি বেসিক নিডস পেয়ে যাবেন তখন আপনি চিন্তা করবেন আই নিড দ্য সেফটি এন্ড সিকিউরিটি সো দ্যাট আই ক্যান এনজয় মাই বেসিক নিডস। আমি আমার বেসিক নিডসটা এনজয় করতে চাই, এর জন্য আমার সেফটি লাগবে। কিরকম সেফটি লাগবে? সোশ্যাল সেফটি লাগবে, যে সমাজে কেউ আপনাকে আঘাত না করে। আপনার অর্গানাইজেশনাল সেফটি লাগবে, জব সিকিউরিটি লাগবে, আপনার ইন্স্যুরেন্স লাগবে, যদি আপনার অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে যায় আপনার এবং আপনার জেনারেশনকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার, সো ইন্স্যুরেন্স লাগবে। ইভেন লেটারে যে আপনি কি করবেন আফটার 60 or 65 when you will have lost your productivity after 60 or later age, when you will face some old age complication, so when there will be no scope of your earning, what will you do? আপনি কি করবেন? কোথায় টাকা পাবেন সার্ভাইভ করার জন্য? আপনার ডায়াবেটিস হবে, ইনসুলিন কেনা টাকা কোথায় পাবেন? আপনার অর্গানাইজেশন দিতে হবে। অর্গানাইজেশন মাস্ট এনশিওর দি সিকিউরিটি। এখন বললেন স্যার আমি তো ওই সময় কাজ করব না, তাহলে অর্গানাইজেশন আমাকে কেন টাকা দিবে? at the age of 60 or 65 or 70, আমি তো অর্গানাইজেশনে তখন থাকবো না, I will be a retired person, so why will the organization pay the money? Definitely organization is liable to pay the money. Why? Because you have passed the golden age, golden time of your life for this organization. এই জীবনের সবচেয়ে সোনালী এবং সবচেয়ে সুন্দর, এবং যখন আপনার অনেক কিছু করার ক্ষমতা ছিল, যখন আপনার অনেক প্রোডাক্টিভিটি ছিল, এরকম সোনালী সময়, স্বর্ণমাখা সময় আপনি অর্গানাইজেশনকে দিয়েছেন। সো অর্গানাইজেশন ইজ লায়াবল to ensure your safety and security up to the death or up to the death. So safety needs means what? So that you can enjoy the basic needs in society with safety, like social safety, job security, salary safety, insurance, pension scheme, all these are included in safety needs. Now come to the love, affection and belongingness, right? In first one আপনি কি পেয়েছেন? বাঁচার উপকরণ। সেকেন্ড স্টেজে আপনি কি পেয়েছেন? আপনি পেয়েছেন নিরাপত্তা। 3 নাম্বার স্টেজে আপনার দরকার বিলঙ্গিংনেস, অ্যাফেকশন, লাভ। কারণ আপনি যেটা ভালো জব করেন, ভালো বিজনেস করেন, সোসাইটিতে যে আপনার সেফটি আছে, সুন্দর সিকিউরিটি আছে, আপনি একটা সিকিউর লাইফ লিড করেন, এটা বলার জন্য তো মানুষ লাগবে, রাইট? আমরা কি ভালো জিনিস বলতে চাই না? সবসময় বলে বেড়াতে চাই, রাইট? আমার যা আছে তা সবসময় আমি কি করতে চাই? বলে বেড়াতে চাই। সো এটা বলার জন্য আপনার অ্যাফেকশন বা লাভ, এগুলো শেয়ার করার জন্য আপনার বিলঙ্গিংনেস হওয়ার জন্য আপনার সোশ্যাল নিডস তৈরি হয়। ঝগড়া করার জন্য তো মানুষ দরকার। একা একা মানুষ থাকতে পারে? যদি আপনাকে প্রশ্ন করি দ্যাট একা একা আপনি থাকতে পারবেন কিনা, অনেকেই বলবে পারবেন, বাট আই উইল সে নেভার, নেভার ইট ইজ পসিবল টু লিভ এ লাইফ অ্যালোন। একা থাকা কখনোই সম্ভব না।
আপনাকে ঝগড়া বিবাদ করার জন্য হলেও একজন মানুষ লাগবে। দিস ইজ দ্য সোসাইল নিডস এন্ড ইউ ওয়ান্ট ইনভলভমেন্ট উইথ আদার্স। ইভেন আপনার ক্লাসে যদি সব ছেলে মেয়েরা আপনার সাথে কথা না বলে আপনি থাকতে পারবেন? অসম্ভব। আমার টিচার্স লাউঞ্জে যদি সব টিচার্স ম্যাডামরা আমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো? অসম্ভব। So this is the social needs that human being needs: love, affection, belongingness, passion, relationship with others. So আব্রাহাম মাসলু কি বলছেন? প্রথম আপনার বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল নিডস লাগবে, তারপর আপনার সেফটি নিডস লাগবে। এই দুইটা পূরণ হওয়ার পরে আপনার লাগবে হচ্ছে সোশ্যাল নিডস। তারপর 4 নাম্বার কি বলছেন? এস্টিম নিডস। তিনটা পূরণ হয়ে যাওয়ার পরে you will feel the shortage of another need, that social recognition power. আপনি বেসিক নিডস পেয়ে গেলেন, আপনি সেফটি পেয়ে গেলেন, আপনার রিলেশনশিপ হলো, বিলঙ্গিংনেস হলো। এখন আপনি চাইবেন যে যাদের সাথে আমার রিলেশনশিপ, যাদের সাথে আমার সোশ্যাল ইনভলভমেন্ট, তারা যাতে আমার কাছে সাবমিসিভ হয়, আমার সাথে বসতা স্বীকার করে, তারা যাতে আমাকে সমীহ করে চলে। ফর দিস রিজন ইউ নিড এ পজিশন। এই যে আপনার পজিশনের চাহিদা তৈরি হলো, দ্যাট ইজ দ্য এস্টিম নিডস। এই যে আপনার একটা পজিশনের চাহিদা তৈরি হলো, ফর দিস রিজন উই ওয়ান্ট টু বি এমডি, ডিএমডি, চেয়ারম্যান, অল লাইক দ্যাট, member, MP, business people, like that, all the posts that we hold to ensure the power, that is the basically esteem needs. যে পয়েন্টগুলো আমরা পাওয়ারের জন্য হোল্ড করতে চাই এটাকে আমরা বলি এস্টিম নিডস। যেমন রিকগনিশন, পাওয়ার, প্রমোশন, পজিশন, সোশ্যাল স্ট্যাটাস, political involvement, all these are basically included in esteem needs, by which we can have a control in organization and also in society. একটা সোসাইটি এবং একটা অর্গানাইজেশনে কন্ট্রোল করার জন্য, একটা অর্গানাইজেশনে বা একটা সোসাইটিকে কন্ট্রোল করার জন্য, আমার কমান্ড তাকে শোনানোর জন্য আমার যে নিডসটা তৈরি হয় এটাকে আমরা বলি এস্টিম নিডস। Am I clear? Okay. If not clear, you can ask the question using online or virtual question channel, right? Now come to the last one, self-actualization need. This is little bit difficult from others one, and just look at that. First of all, we have understand physiological needs, right? That means basic needs. Then we have studied the safety needs. মানে হচ্ছে সোসাইটিতে আমরা নিরাপত্তা চাই। তারপরে সোশ্যাল নিডস মানে হচ্ছে রিলেশনশিপ, বিলঙ্গিংনেস চাই। এখন আমি পজিশন চাইলাম, রাইট? খালি চোখে যদি আমরা দেখি তাহলে মনে হবে অল উই হ্যাভ অলরেডি অ্যাচিভড, সবকিছুই আমরা অ্যাচিভ করেই ফেললাম। বাট নো, আব্রাহাম মাসলু সেড দ্যাট অ্যানাদার এন্ড সিঙ্গেল নিডস অফ হিউম্যান বিইং ইজ স্টিল লেফট। আব্রাহাম মাসলু বলতে চেয়েছেন চারটাই মানুষের চাহিদা শেষ হয় না, আরেকটা প্রয়োজন মানুষের বাকি থাকে, দ্যাট ইজ আ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। হোয়াট ইজ দিস? যদি এক কথায় বলি, পিপল ওয়ান্টস টু বি ইমর্টাল। এই তার এই যে মানুষের এই যে চাহিদা, মানুষের এই যে প্রয়োজন, এটাকেই যদি আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলি, উই ক্যান সে দ্যাট। যদি আমি আরেকটু সুন্দর করে বলতে চাই, আরেকটু বাড়িয়ে বলতে চাই, দেন আই উইল সে দ্যাট ডিমান্ড অফ ইউজিং ফুল হিউম্যান পটেনশিয়ালিটি। সো আই এম সেইং অ্যাগেইন, যখন একটা একজন মানুষ চেষ্টা করে যে তার হিউম্যান পটেনশিয়ালিটি বা মানব সত্তার যতটুকু সম্ভাবনা আছে সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে যখন সে নতুন কিছু করতে চায়, এই যে মানুষের যে চাহিদা, যে প্রয়োজন, দ্যাট ইজ দ্য সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। আমি কি অল্প বুঝাতে পারছি? ওকে, ফাইন। আই এম সেইং অ্যাগেইন দ্যাট সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড মানে হচ্ছে একজন মানুষ তার মানব সত্তার যতটুকু সম্ভাবনা আছে সবটুকু দিয়ে যখন সে নতুন কিছু করতে চাই, সবটুকু ব্যবহার যখন করতে চাই, এটাকে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। যেমন ইনভেনশন, আপনি নতুন কিছু আবিষ্কার করতে চান যেটা পৃথিবীতে এখন আসে নাই। আপনি ট্রুথ এনশিওর করতে চান, জাস্টিস এনশিওর করতে চান, ইমর্টাল হতে চান। আপনি অজানাকে জানতে চান যেটা এখনো পৃথিবীতে কেউ জানে নাই। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে ধরি, দেন উই ক্যান সে লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর যদি কবি না হইতেন, না হয়ে যদি জমিদারি চালাতেন, তাহলে কি পারতেন না?
জমিদারি চালালে কি ওনার ভালো স্বাচ্ছন্দ্যে চলতো না? ডেফিনেটলি ভালো চলতো, বাট উনি উনার সম্ভাবনার, মানব সত্তার যতটুকু সম্ভব উনি কাজে লাগিয়ে নতুন কিছু করতে চেয়েছেন, যার দ্বারা উনি অন্যকে ছাড়িয়ে যেতে চেয়েছেন এবং ছাড়িয়ে গেছেন। যেমন আমি লালন শাহর কথা বললাম, দেখেন উনার ফিজিওলজিক্যাল নিডস ছিল না বা অন্য কিছু ছিল না, কিন্তু উনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস ছিল। ওকে, নাও কাম টু দা another issue is the two-factor theory of motivation. ডগলাস ম্যাকগ্রেগর নামে একজন ব্যক্তি আছেন, ফেডারিক হার্জবার্গ নামে একজন ব্যক্তি আছেন, তিনি প্রপোজ করছেন টু ফ্যাক্টরস থিওরি। তিনি বলছেন যে ওয়ার্ক প্লেসে যতগুলো ফ্যাক্টরস আছে, অল দ্য ফ্যাক্টরস ক্যান বি ক্যাটাগরাইজ ইন টু ক্লাসেস। কাজের ক্ষেত্রে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে যতগুলো ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরগুলোকে উনি ক্যাটাগরাইজ করেছেন দুইটা গ্রুপে। একটাকে উনি নাম দিয়েছেন হাইজিন ফ্যাক্টর, আর একটাকে নাম দিয়েছেন মোটিভেশনাল ফ্যাক্টর। দেখেন উনি বলতে চেয়েছেন দ্যাট ওয়ার্ক প্লেসে কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো আপনার ডিসস্যাটিসফ্যাকশনের জন্য লায়াবল, এবং এট দ্য সেম টাইম দেয়ার আর সাম ফ্যাক্টরস দ্যাট আর বেসিক্যালি কজেস দ্য স্যাটিসফ্যাকশন। তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ওয়ার্ক এনভায়রনমেন্টে কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আপনার এমপ্লয়ির স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, এমপ্লয়িকে মোটিভেট করে, স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। এট দ্য সেম টাইম কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো ওয়ার্ক প্লেসে এমপ্লয়িকে ডিসস্যাটিসফাই করে বা ডিসস্যাটিসফ্যাকশনের পিছনে কন্ট্রিবিউট করে। এই যে ফ্যাক্টরগুলোকে এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশনের সাথে রিলেটেড, আই এম সেইং अगेन, যে বিষয়গুলো এমপ্লয়ির জব ডিসস্যাটিসফ্যাকশনের সাথে ডিসস্যাটিসফ্যাকশন রিলেটেড, এই ফ্যাক্টরগুলো নাম দিয়েছেন হাইজিন ফ্যাক্টর। আর যে ফ্যাক্টরগুলো এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশনের সাথে রিলেটেড, এই ফ্যাক্টরগুলোর উনি নাম দিয়েছেন মোটিভেশনাল ফ্যাক্টরস। আমি আরেকবার রিপিট করে বলছি that Abraham Maslow categorized all the factors in two broad groups. That means job satisfaction এর সাথে রিলেটেড একটা ফ্যাক্টরস, আর একটা ফ্যাক্টর হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশনের সাথে রিলেটেড। সো জব স্যাটিসফ্যাকশন এর সাথে রিলেটেড যে ফ্যাক্টরস, এটার নাম হচ্ছে, এই ফ্যাক্টরস বা গ্রুপগুলোর নাম হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টরস। আর ডিসস্যাটিসফ্যাকশন এর জন্য লায়াবল যে ফ্যাক্টরস, এগুলোর জন্য নাম দিয়েছেন হাইজিন ফ্যাক্টরস। তাহলে হাইজিন ফ্যাক্টরস কি, মোটিভেশনাল ফ্যাক্টরস কি? হাইজিন ফ্যাক্টরস হচ্ছে এমন কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো অর্গানাইজেশনে থাকলে আপনি খেয়াল করেন না, বাট না থাকলে ইট ক্রিয়েটস dissatisfaction among the employees. That means there are some factors in your work environment. If these are present, there will be no reflection or effect on your job. But if these are absent, then your job will be hampered. You will be dissatisfied. তার মানে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টে কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো থাকলে আপনি ফিল করেন না, বাট না থাকলে আপনি ডিমোটিভেটেড হন, ডিসস্যাটিসফাইড হন। এইগুলোকে নাম দিয়েছেন, এইগুলোকে ফেডারিক হার্জবার্গ নাম দিয়েছেন হাইজিন ফ্যাক্টরস। At the same time, there are some factors of job or work environment. If these are present, you will be motivated, but if these are absent, there will be no reflection or effect on your work. অর্থাৎ একই সাথে অর্গানাইজেশনে কতগুলো বিষয় আছে যেগুলো থাকলে আপনি মোটিভেটেড, থাকলে আপনি কি বললাম মোটিভেটেড, বাট না থাকলে আপনি অ্যাজ ইউজুয়াল, এটার কোনো রিফ্লেকশন নেই। যেমন আমি যদি একটা সহজ উদাহরণ দেই, তাহলে আমি বলবো প্রত্যেকদিন সকালবেলা আপনার মা আপনাকে নাস্তা বানিয়ে দেন, রাইট? সকালে আপনার জন্য, আপনার 8টার ক্লাস, 8টার ক্লাস, আপনার মা ভোরবেলা উঠে আপনার জন্য নাস্তা বানিয়ে দেন। এর জন্য কি প্রত্যেকদিন তাকে আপনি ধন্যবাদ দেন? প্রত্যেকদিন লেখাপড়া বাড়িয়ে দেন? ডেফিনেটলি নট। ধন্যবাদও দেন না, লেখাপড়াও বাড়িয়ে দেন না, নাস্তা আপনাকে বানিয়ে দিচ্ছে। বাট একদিন যদি আপনাকে নাস্তা না বানিয়ে দেয়, আপনার মন খারাপ হবে। দ্যাট মিনস ইউ উইল বি ডিসস্যাটিসফাইড। দেখেন, নাস্তা ছিল, এর কোনো প্রভাব ছিল না, বাট নাস্তা নাই, ইউ হ্যাভ বিন ডিসস্যাটিসফাইড। সো দিস ইজ দ্য হাইজিন ফ্যাক্টর, যার উপস্থিতি আপনার উপর প্রভাব ফেলে না, বাট যার অ্যাবসেন্স আপনাকে ডিমোটিভেট করে। এটাই হচ্ছে হাইজিন
ফ্যাক্টর। Am I clear? ওকে, এখন দেখেন মোটিভেশনাল ফ্যাক্টরস কি বললাম, যেগুলো থাকলে আপনি মোটিভেটেড, থাকলে আপনি খুশি, বাট না থাকলে আপনার সমস্যা নেই। আমি আগের উদাহরণটাকে একটু এক্সটেন্ড করে আমি বলি, আগের দিন আপনার মা আপনাকে কি দিয়েছেন, নাস্তা দিয়েছেন। এখন আজ যদি আপনার মা আপনাকে নাস্তা দেওয়ার সাথে 500 টাকা দেই, যে বাবা আজ একটা স্টার সিনেপ্লেক্সে একটা সিনেমা দেখবি, বা আজকে একটু তুই বাহিরে মজা করে খাবি, বাবা তুমি খাইও, definitely you will be excited, you will be highly motivated, you will be highly jovial, right? After getting the amount. So this is the motivational factor. যদি টাকা না দিত আপনাকে, না দিলে it was as usual, right? এটা স্বাভাবিক থাকতো, বাট এখন কি করছে, আপনাকে পেমেন্ট করছেন, টাকা পেয়েছেন, আপনি খুশি হয়েছেন। So this is the motivational factor. থাকলে মোটিভেটেড, না থাকলে no problem. Am I clear? Okay, fine. So now come to the organizational perspective. মোটিভেশনাল ফ্যাক্টর এবং হাইজিন ফ্যাক্টর গুলো অর্গানাইজেশনের কোনগুলো, আমরা প্রথমে হাইজিন ফ্যাক্টর গুলো দেখি। ফার্স্ট অফ অল হাইজিন ফ্যাক্টর হচ্ছে কোম্পানি পলিসি, সুপারভিশন, রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড পেয়ার্স, ওয়ার্ক কন্ডিশন, স্যালারি, স্ট্যাটাস এন্ড সিকিউরিটি। all these are hygiene factors. We does not allow the absence of this factor. এটার একটা না থাকলে আমরা অর্গানাইজেশনে খুশি হই না। At the same time, there are some factors in organization. If we find this, we are happy and glad. But if we don't get, then we are as usual. এটা যদি আমরা পাই তাহলে খুশি হই, না পেলে কোনো কি নেই, সমস্যা নেই। যেমন অ্যাচিভমেন্ট, রিকগনিশন, the work itself, responsibility, as advancement and growth. These are basically motivational factors. Now come to the summary of this two-factor theory. That to understand two-factor theory of Frederick Herzberg, you have to understand two factors, hygiene factors and motivational factors. Hygiene factors can create job dissatisfaction, and motivational factors can create job satisfaction. Now come to the Douglas McGregor X and Y theory. একটু বেশি হয়ে যাচ্ছে, just 5 minutes. ডগলার ম্যাকগ্রেগর নামে একজন স্কলার আছেন, উনি কি করছেন, হিউম্যান বিইংকে দুইটা ভাগে ভাগ করে ফেলছেন। একটা ভাগের নাম দিয়েছেন এক্স, থিওরি এক্স, আরেকটা অংশকে, আরেকটা এমপ্লয়ীদের গ্রুপকে নাম দিয়েছেন থিওরি ওয়াই, থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। উনি থিওরি এক্স নাম দিয়েছেন পিপল উইথ নেগেটিভ অ্যাটিটিউড অর নেগেটিভ টেন্ডেন্সি। যেসব মানুষের অ্যাটিটিউড নেগেটিভ বা টেন্ডেন্সি নেগেটিভ, এইসব মানুষকে উনি ইনক্লুড করেছেন থিওরি X. Now come to the what are the characteristics of theory X? Theory X assume that most people dislike work and attempts to avoid it. বেশিরভাগ মানুষ সোসাইটিতে কাজ অ্যাভয়েড করতে চায়, এটা মনে করে থিওরি এক্স। তারপরে মানুষের অ্যাম্বিশন নেই, মানুষ রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড করতে চায়, তারপরে লিডার হওয়ার চেয়ে ফলোয়ার হওয়ার প্রতি তাদের আগ্রহ বেশি, তারপর মানুষ সেলফ সেন্টার, এক কথায় সেলফ ইন্টারেস্টেড, মানুষ স্বার্থপর হয়, নিজেকে নিয়ে ভাবে, অর্গানাইজেশন বা ম্যাক্রো সেন্সে কিছু চিন্তা করে না। তারপরে resist the changes. Most people of the society, not only mentioned in theories, rather we also notice in the society that people generally resist the changes of the society. তারপর মানুষ, people is gullible and not particularly intelligent. These are basically characteristics of theory X. That means people কাজ করতে চায় না, কাজ অ্যাভয়েড করতে চায়। এগুলো হচ্ছে থিওরি এক্স এর পিপলের বৈশিষ্ট্য। Just if you look at the slide or the content, you will find all this negative tendency or negative attitude of human behavior. একজন মানুষ বা এমপ্লয়ীদের অনেকগুলো নেগেটিভ বিহেভিয়ার একসাথে হয়ে থিওরি এক্স তৈরি হয়েছে। এখন থিওরি এক্স এর বেলায় আপনি কি করতে পারেন, দুইটা অ্যাপ্রোচ হতে পারে, একটা হার্ড অ্যাপ্রোচ আর একটা সফট অ্যাপ্রোচ। হার্ড অ্যাপ্রোচ কেমন হতে পারে? হার্ড অ্যাপ্রোচ হতে পারে আপনার কোয়ারশন, তাকে ফোর্স করতে পারেন, তাকে ফোর্স করা যেতে পারে, সে যদি কাজ না করতে পারে, ইউ ক্যান বি a hard attitude that you must work, otherwise I will sack you.
another one is implicit threats. আপনি থ্রেট করতে পারেন যে তুমি কাজ করো, তোমাকে ডিমোশন দিয়ে দিব বা স্যালারি কমিয়ে দিব। তারপরে ক্লোজ সুপারভিশন, তাকে খুব কাছ থেকে সুপারভাইজ করতে হবে, মনিটর করা লাগবে যাতে সে ফাঁকি না দিতে পারে। তারপর টাইট কন্ট্রোল, এগুলো আছে, একটু দেখে নেবেন। তারপরে নাও কাম টু দ্য সফট অ্যাপ্রোচ। সফট অ্যাপ্রোচ কেমন হতে পারে? পারমিসিভ, সিক হারমোনি, and hope that in return employee will cooperate when and they will be motivated. So software পেজে তিন ধরনের, পারমিসিভ, আমি তার এটা অ্যালাউ করে দিলাম, আমি তার সাথে অ্যাডজাস্ট করে গেলাম, অথবা তাকে কোঅপারেট করলাম যাতে সে নিজেকে রেকটিফাই করে। তারপরে যদি আমি হার্ড অ্যাপ্রোচে যাই তাহলে কি রেজাল্ট হতে পারে? আমি যদি এমপ্লয়িকে, এক্স এমপ্লয়ি যারা কাজ করতে চায় না তাদের সাথে হার্ড অ্যাপ্রোচে যায়, যে ম্যানেজার আই শো দ্য হার্ড অ্যাপ্রোচ, হার্ড অ্যাটিটিউড, হোয়াট ক্যান হ্যাপেন ফার্স্ট অফ অল, হি ক্যান রিঅ্যাক্ট মাই কন্ট্রোলিং। সে আমার সাথে ঝগড়া করতে পারে, সে ঝগড়া করে না? নিশ্চয়ই করে, সে ঝগড়া করতে পারে। তারপরে সে পারপজলি আউটপুট, লো আউটপুট, দ্যাট মিনস ডেলিভারিটলি হি ক্যান ডিক্রিজ দ্য আউটপুট, সে ইচ্ছা করে কাজ করবে না, কি করবেন? তারপরে হার্ড লাইনে গেলে ট্রেড ইউনিয়নের প্রেশার থাকতে পারে, এগুলো হতে পারে। তারপরে আসেন আমরা একটু সামনে যাই, থিওরি এক্স। Theory X, there are some assumption of theory X that are, just wait a minute. Okay, fine. Now come to the another issue, that theory X. Theory X means positive attitude of human behavior. That means theory X contain the human or employees having positive attitude. As for example, people like work, people কাজকে পছন্দ করে, সে কাজ অ্যাভয়েড করতে চায় না, people take the responsibility, সে দায়িত্ব নিয়ে কাজ করে। At the same time, employees don't need the direction or control, they work by themselves, and they don't need the coercion or pressure, and they think that the work is integral part of life, কাজটা হচ্ছে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। So all these are basically theory X and Y, and no more today. That's all for today. In next class we'll start the modern theories of motivation in details, so I will not prolong the classes today. That's all. I'm putting an M. So thanks a lot for your patience to hear me. I think you will inform and the drawback of the lectures, and you will ask the question through online channel, right? So bye. Assalamu alaikum.